প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, ঈদ পরবর্তী ক্লাসে সকলকেই সুস্বাগতম। সকলেই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। সকলকে শুভ কামনা করে আজকের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরা যে যেখান থেকে অ্যাটেন্ড করছো সকলেই ভালোভাবে দেখো, শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা আমার ক্লাসটি তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং তোমাদের যে সকল বন্ধুরা এখনও আমার ক্লাসে উপস্থিত হয়নি তাদেরকে শেয়ার করে দ্রুত জানাও যে আমরা ক্লাসে পৌঁছে গেছি, আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। গত সময় আমাদের ক্লাস ছিল 9টায়, এখন থেকে আমাদের ক্লাস শুরু হবে 9:30টায়। আমি 2-1 মিনিট আগেই ক্লাস শুরু করেছি, তোমাদেরকে গতকাল জানিয়েছিলাম। তাহলে আমরা দেখো আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি তোমাদের আগেও অনেকবার বলেছি যে করোনার এই মুহূর্তে আমরা ক্যাম্পাসে হাজির হতে পারছি না, সরাসরি মুখোমুখি এক জায়গায় হতে পারছি না। আমাদের অনলাইনে প্রোগ্রামের মাধ্যমেই আমাদের পড়াশোনাকে একটু এগিয়ে নিতে হবে। আর তার জন্যই আমাদের যে কার্যক্রম, এখানে তোমাদের সকলকেই হাজির হতে হবে, এই কামনা করেই তাহলে শুরু করি আজকের ক্লাস। দেখো, আমরা পড়ছিলাম সমানুতা ও সমানুতার শ্রেণীবিভাগ। সমানুতা ও সমানুতার শ্রেণীবিভাগের 2টি ক্লাস আমরা এর মধ্যে করেছিলাম, তোমাদের মনে আছে কি না? আচ্ছা, তোমরা আমার আজকের ক্লাস হচ্ছে কিন্তু কলেজ পেজে, আমরা কলেজ রুটিনে ক্লাস করছি। আমি দেখছি 2-1 অন্য জায়গায় চলে গেছো, তোমরা কলেজ পেজে ফিরে আসো। ওইখানে কিন্তু ক্লাস হচ্ছে না, আমার ক্লাস হচ্ছে আমাদের কলেজ রুটিনে কলেজ পেজে। নুরুজ্জামান, আমাদের কলেজ পেজে তুমি চলে আসো। হ্যাঁ, নুরুজ্জামানকে আমি পেয়েছি এখন। যাক, দেখো আমরা আস্তে আস্তে কিন্তু আমরা ক্লাসের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের ক্লাসের সময় 9:30, এখনো বাজতে 5 মিনিট বাকি। আমি এই জন্য একটু অপেক্ষা করছি। দেখো, আমি বলছিলাম যে এর আগে গত 2টি ক্লাসে আমরা করেছি সমানুতা ও সমানুতার শ্রেণী বিভাগের কিছু অংশ। আমি সমানুতা পড়ার সময় তোমাদের 4টি কথা মনে করে রাখতে বলেছিলাম। দেখো, 1 নম্বর কথা ছিল আণবিক সংকেত, 2 নম্বরটা ছিল গাঠনিক সংকেত, 3 নম্বরটা ছিল আমাদের ত্রিমাত্রিক দিকবিন্যাস, এবং 4 ছিল ভৌত ও রাসায়নিক ধর্ম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার কথা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। যদি কথা বুঝতে না পারো তাহলে আমাকে একটু জানাতে হবে। আমি আবার বলি, আমরা সমানুতা কাকে বলে এটা জানার জন্য, শুধু তাই না, সমানুতার অন্যান্য সংজ্ঞাগুলো দেওয়ার জন্য সবাইকে একটা লাইনে আসতে বলেছিলাম। লাইনটা ছিল যে 1 নম্বরে থাকবে আণবিক সংকেত, 2 নম্বরে থাকবে গাঠনিক সংকেত, 3 নম্বরে ছিল ত্রিমাত্রিক দিকবিন্যাস, আর 4 নম্বরে ছিল ভৌত ও রাসায়নিক ধর্ম। তাহলে যাদের আণবিক সংকেত 1, গাঠনিক সংকেত ভিন্ন, তাহলে সেখানে 3ও ভিন্ন, 4ও ভিন্ন, তাদেরকে আমরা বলি পরস্পরের সমানু, এবং বৈশিষ্ট্যকে বলি সমানুতা। তাহলে দেখো, আমরা পরবর্তীতে বলেছিলাম সমানুতা ছিল আমাদের 2 প্রকার। একটা ছিল গাঠনিক সমানুতা, আর একটা ছিল স্টেরিও সমানুতা।
গাঠনিক সমানতা আমাদের আণবিক সংকেত একই ছিল, গঠনটা ভিন্ন ছিল। তার মানে গঠনটা যখন ভিন্ন ছিল তখন আমার চার ভিন্ন ছিল। চার ছিল কি? ভৌত ও রাসায়নিক ধর্ম। তাহলে ভৌত ও রাসায়নিক ধর্ম ভিন্ন হওয়ায় তারা পরস্পরের সমান হয়েছিল। আর প্রক্রিয়াকে আমরা বলেছিলাম সমানুতা। তাহলে দেখো, আমরা কিন্তু গাঠনিক সমানতা দেখলাম। গাঠনিক সমানতা ছিল কিন্তু আমাদের 5 প্রকার। তোমাদের মনে আছে হয়তো, গাঠনিক সমানতা ছিল আমাদের 5 প্রকার। প্রথমটা ছিল আমাদের চেইন বা শিকল সমানতা। তারপরে বলেছিলাম দেখো কার্যকারীমূলক সমানতা, অবস্থান সমানতা, মেটামারিজম, টোটোমারিজম। গাঠনিক সমানতা শিকল বা চেইন সমানতা, যাদের আণবিক সংকেত একই ছিল, কিন্তু গাঠনিক সংকেতের ওইখানে আমরা লিখেছিলাম কি যে শিকলের পার্থক্য হবে এইটা। তারা ছিল গাঠনিক সমাণু। আর কার্যকারীমূলকের ভিন্নতা থাকবে, কিন্তু একই থাকবে। দুই জায়গায় আমরা লিখেছিলাম কার্যকারীমূলকের ভিন্নতা থাকবে, সেটাকে আমরা বলেছিলাম কার্যকারীমূলক সমানতা। আর অবস্থান সমানতা কি বলেছিলাম? এক ঠিকই ছিল, কার্যকারীমূলকের অবস্থানের পার্থক্য ছিল যেখানে, সেটাই ছিল অবস্থান সমানতা। পরবর্তীতে আসলো আমাদের কি? মেটামারিজম। মেটামারিজম আর অবস্থান সমানতা আমরা এখানে একটা মিল দেখেছিলাম কার্যকারীমূলকের অবস্থানের ক্ষেত্রে। কিন্তু দেখো, আমি এখানে পার্থক্যটা করে দিয়েছিলাম তোমাদেরকে যে মেটামারিজমে আমরা খুঁজবো ইথার এবং কিটোনকে। মেটামারিজমে খুঁজবো আমরা ইথার এবং কিটোনকে। অর্থাৎ দেখো, ইথারের কার্যকারীমূলক ছিল অক্সিজেন, আর আমাদের কিটোনের কার্যকারীমূলক ছিল CO। দেখো, এই দুইটা কার্যকারীমূলকের দুই পাশের কার্বনের বিন্যাসের পার্থক্য। হ্যাঁ, এটা কি তিশা? আমার মনে নেই, মনে হচ্ছে তিশা না শামিমা, নামটা লিখে দাও। তাহলে দুই পাশের আমি বললাম কি যে ইথারের কার্যকারীমূলক অথবা কিটোনের কার্যকারীমূলকের দুই পাশের কার্বনের বিন্যাসের পার্থক্যের কারণে যেটা হয়েছিল সেটা হয়েছিল আমার মেটামার। আর আমাদের সমানতা ছিল মেটামারিজম। দেখো, এই নুরুজ্জামান, আমার কথা বুঝতে পারছো কিনা? আমার কথাটা বোঝা যাচ্ছে কিনা, তোমরা দেখতে পাচ্ছ কিনা? দেখো, পরবর্তীতে আমি বলছি আমাদের ছিল টোটোমারিজম। আমরা ছোটবেলা থেকে TTCM কথাটা জানি। এই TTCM দেখো, আমরা ব্যবহার করতাম টোটো কোম্পানির ম্যানেজার। স্বর্ণা, টোটো কোম্পানির ম্যানেজার একটা বলতাম, TTCM, টোটো কোম্পানির ম্যানেজার। অর্থাৎ এমন একটা লোককে এই কথাটা আমরা উচ্চারণ করতাম। দেখা যাচ্ছে আমাদের কোনো একটা বন্ধু, সে কখনো স্থির থাকতো না, সবসময় সাম্য অবস্থা চলতে থাকতো, গতিশীল থাকতো। এই জন্য তাকে এই ধরনের বাংলাটা আমরা দিয়েছি। এখন দেখো, আমি যেটা তোমাদের বলতে চাচ্ছি সেটা হলো, যে আমাদের টোটোমারিজম একটি গতিশীল সমানতা। তার আগে আমাদের জানতে হবে টোটোমারিজম কি ছিল। টোটোমারিজম ছিল এমন এক ধরনের সমানতা যেখানে দুইটা কার্যকারীমূলক আসবে, একটা কার্যকারীমূলক থেকে আর একটা কার্যকারীমূলকে যাবে, আবার ওইটা থেকে এইটাই ফিরে আসবে, এবং দুইজনের মধ্যে একটা উভমুখী চিহ্ন অর্থাৎ সাম্য অবস্থা বিরাজ করবে। এবং এটা কখনো কিন্তু ফিক্সড হবে না, ওইটার থেকে এইটা আসবে, এটার থেকে এইটা যাবে। আমি গতদিন একটা উদাহরণ দিয়েছিলাম যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে সন্ধ্যার পরে আড্ডা দিতে দিতে বেশ রাত করে ফেলি। তখন আমরা বলি যে একজন আমাকে এগিয়ে দিয়ে আসো।
তখন সে হয়তো বলে বসে যে আমাকে কে এগিয়ে দিবে, তখন বলে আমি তোমাকে আবার এগিয়ে দেব। তাহলে আমি তোমাকে আগাচ্ছি, তুমি আমাকে এগিয়ে দিচ্ছ, এই কাজটা পরপর করতে করতে রাতটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আসলে এরকম দেখো, কিটোন আর অ্যালকোহল, কিটো ইনল, এখানে ইনল গঠন হবে, অ্যালকোহলটা হবে অ্যালকিনের অ্যালকোহল। এরকম কিটোন থেকে অ্যালকিনের অ্যালকোহল হচ্ছে। হ্যাঁ, এখানে আমার একটা ছোট্ট শ্বশুর এসেছে ইন্ডিয়া থেকে। দেখো, তাহলে আমি বলি, আমি কি বললাম, যে এইখান থেকে ওইখানে যাবে, ওইখান থেকে এইখানে যাবে, এই কাজটা একেবারে গতিশীল থাকবে, চলতে থাকবে, কখনো স্থির থাকবে না। সেই ধরনের সমান হয়েছিল আমার টোটোমার। আর ওই বৈশিষ্ট্যটাকে আমরা টোটোমারিজম বলতে পারি। তাহলে টোটোমারিজম সমানতা একটি গতিশীল সমানতা, আমি এটি গতদিন দেখিয়েছিলাম। প্রিয় শিক্ষার্থী, দেখো, আমরা আজকে পড়তে চাচ্ছি কিন্তু আমাদের সেই জ্যামিতিক সমানতা, অর্থাৎ জ্যামিতিক সমানতা বললেও ভুল হবে, আমরা পড়ব স্টেরিও সমানতা, যেখানে ত্রিমাত্রিক দিক বিন্যাস থাকবে। গাঠনিক আণবিক সংকেত একই থাকবে, গাঠনিক সংকেত একই থাকবে, বিন্যাসের পার্থক্য থাকবে, ঘূর্ণনের পার্থক্য থাকবে। সেইখানে দেখো, আমাদের আজকের পর্ব স্টেরিও সমানতা ও আর শ্রেণী বিভাগ। এখান থেকে দেখো, স্টেরিও সমানতা কি, শ্রেণী বিভাগ মানে কয় প্রকার এটা জানবো, জ্যামিতিক সমানতা ও আর শ্রেণী বিভাগ। আবার অ্যালকিন জ্যামিতিক সমানতা দেখায় কেন। আমাদের আজকের বিষয়বস্তু কিন্তু স্টেরিও সমানতা। আমি আজকে তুলিকে দেখছি, তারপরে তিশা, নুরুজ্জামান, স্বর্ণা, আমি শামীমাকে চাচ্ছিলাম কিন্তু শামীমাকেই পাই না। তারপরে প্রান্ত নেই আজকে, খালিদকে দেখছি না। দেখো, আমি আমার কাজ করতে থাকি আর তোমরা তোমাদের কাজ করতে থাকো। তোমরা যদি হাজির নাও তাহলে তো আর কোনো কিছু বলার থাকে না। যাক, দেখো, তাহলে আমরা জ্যামিতিক সমানতা শ্রেণী বিভাগ করব এবং জ্যামিতিক সমানতাকে কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখব। এছাড়া আমাদের এখানে আছে, দেখো, ইজেড সমানতা, সাইন এন্টি সমানতা। এইটা বলা যায় ইজেড সমানতা এবং সাইন এন্টি সমানতা, মনে করো আমি এবার প্রথমে আলোচনা করব। যাক, আমরা এত দূর হয়তো যেতেও পারবো না, আমাদের সময় সংক্ষেপ, সেই হিসাবে আমরা তাহলে আলোচনা করি। আজকে দেখো, আমার স্টেরিও সমানতা কাকে বলে, যে সকল জৈব যৌগের একই, এমনকি দুইও একই। দেখো, আমরা বলে তিন ভিন্ন, ফলে চার ভিন্ন। তিনে কি ছিল, ত্রিমাত্রিক দিক বিন্যাস। তাহলে দেখো, এখানে একটু খেয়াল করে, একে ছিল আমাদের আণবিক সংকেত, আণবিক সংকেত একই, দুই গাঠনিক সংকেত একই। ত্রিমাত্রিক দিক বিন্যাস ছিল তিনে, ত্রিমাত্রিক দিক বিন্যাস ভিন্ন, ফলে চারে ছিল ভৌত ও রাসায়নিক ধর্ম। তাহলে ভৌত ও রাসায়নিক ধর্ম ভিন্ন। তাহলে এক একই, দুই একই, তিন ভিন্ন তাই চার ভিন্ন, তিন ভিন্ন তাই চার ভিন্ন। তাদেরকে বলে পরস্পরের যে সমান, সেটা হচ্ছে স্টেরিও সমাণু, আর বৈশিষ্ট্যটা হলো সমানুতা। তাদের ধর্মকে বলা হয় স্টেরিও সমানুতা, আর সমানুগুলি হলো স্টেরিও সমাণু। তোমাদের প্রশ্ন থাকলে তোমরা করতে পারো, লিখতে পারো, আমি দেখে তোমাদের প্রশ্নের অ্যান্সার করতে পারবো। আমি আবার বলি, দেখো, স্টেরিও সমাণু কাকে বলে, যাদের আণবিক সংকেত একই ছিল, গাঠনিক সংকেত একই ছিল, ত্রিমাত্রিক দিক বিন্যাস ভিন্ন ছিল, ফলে ভৌত রাসায়নিক ধর্ম ভিন্ন হচ্ছিল, তাদেরকে আমরা স্টেরিও সমানতা বলছিলাম। এক একই, দুই একই, তিন ভিন্ন তাই চার ভিন্ন। এই জন্য তাদের যে বৈশিষ্ট্য সেটা আছে আমার স্টেরিও সমানুতা, আর যৌগগুলি হলো স্টেরিও সমাণু। দেখো, এখানে আমি সেটা মনে করিয়ে দিয়েছি, একে আণবিক সংকেত, দুই গাঠনিক সংকেত, তিনে ত্রিমাত্রিক দিক বিন্যাস বা গঠন, চারে আছে ভৌত ও
রাসায়নিক ধর্ম। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের স্টিরিও সমানুতার সংজ্ঞা। আমরা এবার স্টিরিও সমানুতার শ্রেণী বিভাগটা দেখব। স্টিরিও সমানুতার শ্রেণী বিভাগ, আসলে দেখো আমাদের স্টিরিও সমানুতা ছিল দুই প্রকার। স্টিরিও সমানুতাটা ছিল আমাদের দুই প্রকার, একটা ছিল জ্যামিতিক সমানুতা এবং অপরটি ছিল আমাদের আলোক সমানুতা। প্রিয় ছাত্রছাত্রী, দেখো এখানে আমি বলছি স্টিরিও সমানুতা ছিল দুই প্রকার, একটা জ্যামিতিক সমানুতা আর একটা হচ্ছে আলোক সমানুতা। তাহলে দেখো আমাদের আসে কিন্তু এবার জ্যামিতিক সমানুতা কাকে বলে। আমাদের চলে আসে সেই আকাঙ্ক্ষিত জ্যামিতিক সমানুতা। আমরা কিন্তু শুধুমাত্র এই জ্যামিতিক সমানুতাটাই আজকে করব, হয়তো শেষ হবে না। দেখে নিও তোমরা, যাদের এক একই দুই একই, তার মানে আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই। দেখো এখানে ঘূর্ণন প্রতিবন্ধকতার ফলে দুটি কনফিগারেশন পাওয়া যায়, এটাই কিন্তু বাবা কথা, যে ঘূর্ণন প্রতিবন্ধকতা। আমাদের একে আমরা আণবিক সংকেত বুঝলাম, দুইয়ে গাঠনিক সংকেত, দুটোই একই আছে। কিন্তু দেখো ঘূর্ণন প্রতিবন্ধকতার ফলে দুটি কনফিগারেশন পাওয়া যায়। এখন এই ঘূর্ণন প্রতিবন্ধকতাটা কি? আসলে দেখো, তুমি যখন সিঙ্গেল আছো, তোমার পিছনে কেউ নেই, তখন কিন্তু তোমার ইচ্ছা মতো তুমি যেখানে সেখানে সব জায়গায় যেতে পারছো। যদি তোমার পিছনে লেজ থাকে, ওই লেজকে যদি সামলাতে হয়, তখন কিন্তু তোমাকে ভাবনা চিন্তা করেই যেতে হচ্ছে। আসলে এই লেজটা আমি এখানে বোঝাতে চেয়েছি যে কার্বন কার্বন বন্ধন আছে, এই কার্বন কার্বন যদি আমাদের সিগমা বন্ধন হয়, অর্থাৎ একক বন্ধন হয়, তাহলে কিন্তু ঘোরানো সম্ভব। কিন্তু যদি এখানে আমাদের দ্বিবন্ধন থাকে, তাহলে এইটা কিন্তু ঘোরানো সম্ভব না। আমি তোমাদের একটু দেখাই, দেখো দ্বিবন্ধনটা আমাদের, মনে করো তোমরা হয়তো দেখতে পাচ্ছ, আমাদের এরকম দেখো এই দুটো কলম, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, একটা কার্বন একটা কার্বন। এখন এই দ্বিবন্ধনটা, এটা যদি আমি ঘোরাতে যাই, এটাকে ঘোরাতে গেলে কিন্তু আরেকটা ভেঙে যাবে, ওইটাকে ঘোরাতে গেলে কিন্তু একটা ভেঙে যাবে। এই যে একটাকে ঘোরাতে গেলে আরেকটা বাধা দিচ্ছে, এটাই সেই ঘূর্ণন প্রতিবন্ধকতা। প্রতিবন্ধকতা তোমার আরো বলি, আমার এই হাতের এই মাথা থেকে যদি তুমি ঘোরাতে চাও, তাহলে হাত কিন্তু ঘোরানো যাবে না। এখানে জোড়া আছে, এই জোড়াটা কিন্তু ভেঙে যাবে। তোমরা বুঝতে পারছো কিনা? তুলি, নুরুজ্জামান, স্বর্ণা, আমাকে এই কথাটা একটু বোঝাতে হবে। ঘূর্ণন প্রতিবন্ধকতা, অর্থাৎ তুমি ঘোরাতে পারছো না, একটাকে ঘোরাতে গেলে আর একটা আটকে ধরছে, ভেঙে ফেলছে। যদি জোর করে ঘুরিয়েও ফেলো, তাহলে এটা কিন্তু ভেঙে যাবে। এটা হলো ঘূর্ণন প্রতিবন্ধকতা। ঘূর্ণনে বাধা সৃষ্টি করছে যে জায়গা, একক বন্ধন থাকলে কিন্তু এটা হতো না। তোমার দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধন আছে, যখনই তুমি ঘোরাতে যাচ্ছ তখন আটকে আটকে যাচ্ছে, অর্থাৎ একটা ঘোরাতে গেলে আর একটা আটকে যাচ্ছে অথবা ভেঙে যাচ্ছে। এটা হচ্ছে ঘূর্ণন প্রতিবন্ধকতা। আর যখনই এই ঘূর্ণন প্রতিবন্ধক, তাহলে ওইটা চেঞ্জ করতে গেলে কি, একটা খুঁড়ে চেঞ্জ করতে হচ্ছে। এখন বর্ষাকালে কদম ফুল আছে, কদম ফুলের পাপড়িগুলো তুমি যদি তুলে ফেলো, দেখো ভিতর থেকে উঠে আসে। ঠিক এখানে একটাকে সরিয়ে ফেলতে হবে, একটাকে সরিয়ে আরেকটাকে যুক্ত করতে হবে, এরকম। আমি দেখাচ্ছি চিত্রটা, দেখো। তাহলে আমাদের ঘূর্ণন প্রতিবন্ধকতার জন্য চার কিন্তু ভিন্ন হচ্ছে, আর এই চার ভিন্ন হচ্ছে বিধায় আমরা তাকে বলছি জ্যামিতিক সমানুতা। তাহলে কি বললাম? আণবিক সংকেত তো একই ছিল, গাঠনিক সংকেত তো একই ছিল, আণবিক সংকেত তো একই ছিল, গাঠনিক সংকেতটাও একই ছিল। ঘূর্ণন প্রতিবন্ধকতার কারণে আমার চার কিন্তু ভিন্ন হলো, আর চার ভিন্ন হওয়ার কারণে এই সমানুতাটাকে আমরা কিন্তু জ্যামিতিক সমানুতা বলেছি। যৌগগুলিকে তাহলে জ্যামিতিক সমানু বলতে পারি। দেখো প্রিয় ছাত্রছাত্রী, আমি আবার বলি, এখানে দেখো আমরা চিত্র দেখিয়েছি, এইটি চিত্র দেখো, এইটা মাঝখানে যে চিত্রটাকে আমি দেখাচ্ছি, এখানে দেখো তুমি এই যে দুটো সবুজ কালার আছে, আর দেখো দুটো লাল কালার আছে। লালটা কার্বন, আর এই তিনটে মনে করো আমার হাইড্রোজেন আছে। এখানে কিন্তু কোনো দ্বিবন্ধন নেই। যেহেতু এখানে দ্বিবন্ধন নেই, তার মানে দেখো এটাকে আমি ইচ্ছা অনুযায়ী ঘোরাতে পারছি।
তার মানে এটাকে কিন্তু আবার ঘূর্ণন প্রতিবন্ধকতা নেই। তোমরা বুঝতে পারছো কিনা? আমি কিন্তু একটা কথাই বসে আছি এখনো, ঘূর্ণন প্রতিবন্ধকতা, অর্থাৎ ঘূর্ণনে বাধা সৃষ্টি করে যেখানে। আমি এপাশে দেখো, আমি এখানে দেখাচ্ছি বাম পাশে, আমার বাম পাশে আছে যে অ্যালকেন। দেখো এখানে লাল লাল দুটো কার্বন, সবুজ একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এটা সব হাইড্রোজেন যদি মনে করি তাহলে ইথেন হয়। দেখো এখানে একক বন্ধন আছে, আমি ইচ্ছা অনুযায়ী ঘোরাতে পারছি, এটা এইদিকে ঘোরাতে পারছি, ওটা এইদিকে ঘোরাতে পারছি, কেউ ভাঙবে না। এবার তুমি আসো এখানে দেখো, এখানে তুমি দেখো এই যে লাল কার্বনের মাঝখানে দুইটা ডাবল বন্ড আছে। এখন দেখো এখানে একটা ছোট আছে, এখানে একটা ছোট আছে, এপাশে একটা আছে, এপাশে একটা আছে। এখন তুমি এইটাকে এই পাশে, সবুজটাকে সবুজের পাশে নিয়ে আসতে চাচ্ছ, সবুজটাকে এই সবুজটাকে তুমি এই সবুজের পাশে এই পাশে নিয়ে আসতে চাচ্ছ, অর্থাৎ এরকম করতে চাচ্ছ। তার মানে তোমার ঘোরাতে হবে। যদি তুমি ঘোরাতে যাও তাহলে এখান থেকে কিন্তু ভেঙে যাবে, অর্থাৎ এটা বাধা সৃষ্টি করবে, বলবে তুমি ঘোরাতে পারছো না, ঘোরাতে গেলে ভেঙে যাবে। আমার হাতটাকে ঘোরাতে গেলে যেমন আমার এখান থেকে খাদের এখান থেকে ভেঙে যাবে, ঠিক এইটা এই কার্বনটাকে যদি তুমি ঘোরাতে চাও এখানে, এই কার্বনটাকে ঘোরাতে চাইলে এখান থেকে কিন্তু ভেঙে যাবে, এটা বাধা প্রদান করবে। অর্থাৎ একটাকে আটকে ধরে আর একটাকে ঘোরাতে যাচ্ছ, এটা হবে না। এই না হওয়ার কারণে এটা ভেঙে যাচ্ছে। এই ধরনের যারা আছে তারাই জ্যামিতিক সমানতা দেখাবে। দেখো তাহলে কি করতে পারো, তাহলে তুমি এটাকে খুলে ফেলো, আর এটাকে খোলো, খুলে এটাকে এখানে নিয়ে আসো, আর এটাকে এখানে নিয়ে আসো। এটাই কদম ফুলের কথা বলছিলাম আমি, যে এই ছোট্টটাকে খুলে ওইটার সবুজটার কাছে লাগাও, ওইটাকে এখানে লাগাও, তাহলে দেখো এটা তৈরি হলো। এখন কোনাকুনি আমরা নামকরণের সময় দেখেছিলাম, যদি কোনাকুনি একই সেম গ্রুপ হয়, সেম গ্রুপ যদি অপোজিট সাইড হয়, এটা যেমন সেটা ট্রান্স, আর সেম গ্রুপ সেম সাইড যদি হয় তাহলে সেটা কিন্তু আমার সিস, আমরা দেখেছিলাম। আমি আরো উদাহরণ দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আবার জ্যামিতিক সমানতাটা বুঝতে হবে, এটাই তোমাদের কাছে কিন্তু বড় কথা। এখানে দেখো দ্বিবন্ধন আছে, ঠিক দেখো সেই ছোট্টটাই কিন্তু আছে কোনাকুনি, এখানে এখানে এক পাশে আছে। তুমি যখনই এই কার্বনটাকে ঘোরাতে যাচ্ছ তখন এই দ্বিবন্ধনটা ভেঙে যাচ্ছে। এই তোমরা এই ঘূর্ণন প্রতিবন্ধকতা এবং জ্যামিতিক সমানতা বুঝতে পারছো কিনা? আমি শুধুমাত্র নুরুজ্জামানের অ্যান্সার পেয়েছি, তুলির অ্যান্সার পাইনি, তিশার অ্যান্সার পাইনি, তারপরে স্বর্ণা, আমি কারোর অ্যান্সার পাচ্ছি না। দেখো আমি এখানে বলছি যে আমার এখানে দুটো কার্বন আছে কালো, পাশাপাশি দেখো দ্বিবন্ধন বিদ্যমান আছে। আমি যদি একটা কার্বনকে ঘোরাতে চাই, ঘোরাই এটার সেম আনতে চাই, তাহলে দেখো আমি বলছি এই দ্বিবন্ধনটা এখান থেকে এই মোড়টা ভেঙে যাবে, এই যে মোড় আছে এই মোড়টা ভেঙে যাবে। তাহলে এই মোড়টা যদি ভেঙে যায় তাহলে ভাঙবে না, তার মানে আমি ঘোরাতে পারবো না, তার মানে ঘূর্ণনে বাধা সৃষ্টি করছে। ঘূর্ণনে বাধা সৃষ্টিটাই হচ্ছে আমাদের ঘূর্ণন প্রতিবন্ধকতা। আর এইরকম থাকলে তাদেরকে কিন্তু আমরা জ্যামিতিক সমানতা বলবো। তাহলে দেখো এবার একটিকে স্থির রেখে, আমি এবার তোমাদের আরো মনে রাখার জন্য কি করে দিয়েছি দেখো, একটিকে স্থির রেখে অপরটিকে ঘোরাতে গেলে পাই বন্ধন ভেঙে যায়। একটিকে স্থির রেখে অপরটিকে ঘোরাতে গেলে পাই বন্ধন ভেঙে যায়, তাই বলা হয় ঘূর্ণনে প্রতিবন্ধকতা আছে। আমার মনে হয় তোমরা এবার বুঝতে পারবে যে একটিকে স্থির রেখে অপরটিকে ঘোরাতে গেলে পাই বন্ধনটা ভেঙে যাবে, কিন্তু একক বন্ধনে ঘূর্ণনে কোনো প্রতিবন্ধকতা থাকে না, কারণ সে অটো ঘুরতে পারে, তাই এদেরকে ঘোরানো যায়। এখানে যৌগ দুটিতে ঘূর্ণনের প্রতিবন্ধকতা আছে, বাধা আছে, তাই এরা জ্যামিতিক সমানতা দেখায়। তাহলে দ্বিবন্ধন থাকে কোন কার্বনে? অ্যালকিনের পাশাপাশি কার্বনে দ্বিবন্ধন থাকে। দেখো আমরা কিন্তু পরবর্তীতে যে প্রশ্নে যাব তার উত্তরটা পেয়ে গেছি। এখানে বললাম না যে তোমার দেখো অ্যালকিন কেন জ্যামিতিক সমানতা দেখায়? অ্যালকিন কারা? যে সকল যৌগের পাশাপাশি কার্বনে দ্বিবন্ধন বিদ্যমান আছে তারাই তো ছিল না তোমার অ্যালকিন। তাহলে দেখো যদি তারাই অ্যালকিন থাকে তাহলে সেটাই দ্বিবন্ধন, সেটাই পাই বন্ধন, তাহলে সেটাই ভেঙে যাচ্ছে। তাহলে আমরা এটাই উত্তর কিন্তু পেয়ে গেছি যে অ্যালকিন কেন আমার জ্যামিতিক সমানতা দেখায়। অ্যালকিনে দ্বিবন্ধন আছে, আর দ্বিবন্ধন ঘূর্ণন প্রতিবন্ধকতা দেখা যায়, পাই বন্ধনটা ভেঙে যাবে, এই জন্য অ্যালকিন জ্যামিতিক সমানতা দেখায়। দেখো আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। তাহলে জ্যামিতিক সমানতাকে আবার আমরা কিন্তু দুই ভাগে ভাগ করতে পারি।
জ্যামিতিক সমানতাকে আমরা আবার দুই ভাগ করতে, যে সেম গ্রুপ সেম পাশে থাকলে, সেম গ্রুপ সেম সাইডে থাকলে, যেমন দেখো এইটা, তাকে আমরা সিস সমানু বলি, আর সেম গ্রুপ অপোজিট সাইডে থাকলে তাকে আমরা ট্রান্স বলি। সেম গ্রুপ সেম সাইড সিস, সেম গ্রুপ অপোজিট সাইড তাকে বলি আমরা ট্রান্স। দেখো এবার আমাদের উদাহরণ আছে, এখানে মিথাইলমূলক আছে কোনাকুনি অবস্থানে, তাহলে এটা আমার ট্রান্স। মিথাইল গ্রুপ আছে আমার সেম সাইডে, তাহলে এটা আমার সিস। দেখো উদাহরণটা দিয়ে আমরা এখানে দেখেছি, যেখানে দুটো সবুজ বল আছে, দুটো হলুদ বল আছে। প্রথমটায় আছে সবুজটা এক পাশে, হলুদটা এক পাশে, এটা আমার সিস, এটা হলো আমার ট্রান্স। দেখো এদের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, শুধুমাত্র বিন্যাস ভিন্ন। ঘূর্ণনের প্রতিবন্ধকতা আছে, তাই এদের ভৌত রাসায়নিক ধর্ম ভিন্ন, এ কারণে এদেরকে জ্যামিতিক সমানতা বলে। দ্বিবন্ধন থাকার কারণে এদেরকে ঘোরানো যাবে না, একক বন্ধন থাকার কারণে ঘোরানো যেত, তাই বলা হয় অ্যালকিনে ঘূর্ণনের প্রতিবন্ধকতা আছে। এবার মনে হয় বলতে পারবে জ্যামিতিক সমানতা কি। যাক, দেখো আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। সেখানে দেখো আমাদের আছে অ্যালকিন জ্যামিতিক সমানতা দেখায় কেন। আমরা কথাটা কিন্তু তোমাদের বুঝিয়ে ফেলেছি, আরো কিছু ভাষা এখানে সংযোগ করার জন্য আমরা আমরা সংকরণ করেছিলাম প্রথম পত্রের 3টি অধ্যায়, তোমাদের মনে আছে হাইব্রিডাইজেশন। ওই যে এসপি বলেছিলাম, SP2, SP3, তারপরে DSP2, D2SP3, D2SP2, D3SP3, এরকম দেখো কয়েকটা। আমরা দেখো অ্যালকিনে বলেছিলাম দ্বিবন্ধন আছে, অ্যালকিনের সংকরণটা ছিল কিন্তু আমার SP2 সংকরণ, তোমাদের মনে আছে কিনা? যদি মনে না থাকে আবার একটু মনে করে নিও। আমি আবার একটু বলি, কার্বনে উত্তেজিত অবস্থায় আমার 4টা বেজোড় ইলেকট্রন ছিল। কার্বনকে যখন আমরা এক্সাইটেড করেছি তখন সেখানে কিন্তু আমার 4টা বিজোড় ইলেকট্রন ছিল। এখন দেখো অ্যালকিনের একটা কার্বনের সাথে আমার 2টা হাইড্রোজেন যুক্ত থাকে, আর পাশে আর একটা কার্বনের সাথে যুক্ত থাকে, তাহলে 2টা হাইড্রোজেনের 2টো সিগমা বন্ধন, আর পাশের কার্বনে আর একটা সিগমা বন্ধন। তোমরা দেখো 3টা সিগমা বন্ধন হলো। আর এই পাশে কার্বনে একটা অসংকরিত থাকলো, ওই পাশে কার্বনে আর একটা অসংকরিত থাকলো, দুটোই দেখো আমরা একটা পোল মতো হয়ে ওইখানে একটা পাই বন্ধন তৈরি হলো। তাহলে আমার 3টা সিগমা বন্ধন যেহেতু হলো, তাহলে 3টা বিজোড় ইলেকট্রন কিন্তু এখানে বন্ধন গঠন করলো। তাহলে 3টা বিজোড় ইলেকট্রন বন্ধন গঠন করার কারণে আমাদের সংকরণটা তাই ছিল sp2। দেখো এখানে আমরা sp2 এই কার্বন আর ওই কার্বনের মাঝে sp2 সংকরণ ঘটেছে। তাহলে দেখো এটা কিভাবে ঘটলো, আমরা এখানে চিত্র দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে এইটা একটা হাইড্রোজেনের সাথে আছে, একটা হাইড্রোজেনের সাথে আছে, এই কার্বন পাশের এই কার্বনের সাথে আর একটা সিগমা বন্ধনে যুক্ত আছে। তাহলে এই প্রত্যেকটা কার্বনে একটা, তাহলে 3টা হলো, একটা 3টা। একটা কার্বনে দেখো 3টা করে সিগমা বন্ধন গঠিত হয়েছে। আর এখানে দেখো একটা অসংকরিত ছিল, 2 কার্বনে একটি করে অসংকরিত আছে। এই অসংকরিত 2টা দেখো একত্রিত হয়ে যুক্ত হয়ে ওই মাথায় যুক্ত হয়েছে। এই মাথায় যুক্ত হয়ে আমার একটি পাই বন্ধন তৈরি হয়েছে, একটি পাই বন্ধন গঠন হলো। এখন দেখো আমরা বুঝতে পারছি সিগমা বন্ধন, পাই বন্ধন। এখন দেখো এখানে আমার এই যে 120 ডিগ্রি দেওয়া আছে, 120 ডিগ্রি এই কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এই কোণের পরিমাণটা, এখানে একটা বন্ধন দৈর্ঘ্য আছে। এখন দেখো আমরা এখানে আর একটা চিত্র দেখতে পাচ্ছি। দেখো এইটা আমাদের অসংকরিতটা কিন্তু। এখন দেখো এইটাকে কিন্তু এইভাবে আছে, এইটাকে যদি আমি এইভাবে ঘোরাতে যাই, এই যে এইটা আছে, এইভাবে ঘোরাতে গেলাম, 90 ডিগ্রি ঘোরাতে গেলাম, যদি সিগমা বন্ধন হতো তাহলে কিন্তু আমাদের ঘোরানো যেত। পাই বন্ধন যখনই তুমি ঘোরাতে যাচ্ছ আর একটা ভেঙে যাচ্ছে। সেটাই বলছিলাম। দেখো আমাদের তোমার এই যে 2টো হাইড্রোজেন আছে, এখানে 2টো হাইড্রোজেন আছে, আর একটা কার্বনের সাথে যুক্ত আছে, আর এইটা আর এইটা, এই 2টো মিলে কিন্তু পাই বন্ধনটা তৈরি হচ্ছে। এখন তুমি যদি দেখো এটা ছিল এরকম, পাই বন্ধনটা তৈরি হচ্ছে কিন্তু এরকম ভাবে। এখন তুমি যদি ওইটা ঘোরাতে যাও তাহলে দেখো এই পাই এটা কোথায় চলে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু বন্ধনটা ভেঙে যাচ্ছে।
তার মানে ঘূর্ণনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ওইখানে ঘূর্ণনে প্রতিবন্ধকতা তৈরি করছে। দেখো ঘূর্ণনে প্রতিবন্ধকতা তৈরি করছে বিধায় এটা কিন্তু জ্যামিতিক সমানতা দেখাচ্ছে। তাহলে অ্যালকিন কেন জ্যামিতিক সমানতা দেখায়? আমরা অনেকটাই দেখো, দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুদ্বয়ের সাথে যুক্ত 4টি পরমাণু বা মূলক একই সমতলে অবস্থান করে। এই একই সমতল আবার দেখো, এই একই সমতল মনে করো তোমরা দেখতে পাচ্ছ, হয়তো আমি আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এই যে খাতাটা আমার হাতে আছে, এই উপরের তল একটা তল। এখন আমরা এটা দেখতে পাচ্ছ যে এখানে এই কলমটাকে আমরা একটা পি অরবিটাল ধরলাম। পির যে 3টা অরবিটাল আছে না, পি এক্স, পি ওয়াই এবং পি জেড, তার একটি অরবিটাল মনে করো এইটা, তার একটা অংশ উপরে আছে আর একটা অংশ নিচে আছে, এইরকম। আর দেখো যদি আমি এইরকম ভাবে দিই, ঠিক দেখো এরকম ভাবে দেখাচ্ছি, এরকম ভাবে যদি আমি দেখাই তোমরা দেখলে বুঝতে পারো এই কিন্তু একতল। এরকম যদি হয় সেটা কিন্তু একতলে সমতলে দেখা যাচ্ছে, কিন্তু যদি তোমার এইরকম হয় সেটাকে কিন্তু তুমি একই তলে বলতে পারছো না। তাহলে এখানে দেখো আমার ইথেন যেটা ছিল, ইথিনের কিন্তু দুটো হাইড্রোজেন যখন যুক্ত ছিল এরকম পাশাপাশি সোজা, এটার সাথে একটা ওইটার সাথে একটা ছিল, আর যেটা পাই ছিল সেটা কিন্তু এরকম ছিল, আর যেটা সিগমা ছিল সিগমাগুলো কিন্তু এরকম সমতলে ছিল। তাই দেখো দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুদ্বয়ের সাথে যুক্ত 4টি পরমাণু বা মূলক একই সমতলে থাকে, অর্থাৎ 2 কার্বনে 2টা করে হাইড্রোজেন একই সমতলে অবস্থান করে গেছে। ওদিকে একটা গেছে, এদিকে একটা গেছে, এদিকে একটা, এদিকে একটা। তাহলে দেখো পাশাপাশি অতিক্রমণ করে পাই বন্ধন তৈরি করে। এইটা এর একটি বন্ধনকে স্থির রেখে অপর বন্ধনকে কার্বনকে ঘূর্ণনের জন্য পাই বন্ধন ভাঙার প্রয়োজন হয়। মানে একটা কার্বনকে তুমি ফিক্সড রাখলে আর একটা কার্বনকে যদি তুমি ঘোরাতে যাও তখন ওই পাই বন্ধনকে ভাঙার প্রয়োজন হয়, অর্থাৎ ঘূর্ণনের প্রতিবন্ধকতা তৈরি হয়। তাই প্রশ্নের উত্তর এখানেই আমরা জানি ঘূর্ণনের প্রতিবন্ধকতা তৈরি হলে 2টি কনফিগারেশন সম্ভব। ঘূর্ণনের প্রতিবন্ধকতা যখনই তৈরি হচ্ছে তখন 2টা গঠন সম্ভব হচ্ছে, একটা সিস হচ্ছে, একটা ট্রান্স হচ্ছে। তাহলে কোথায় দেখা গেল? আমার অ্যালকিনে। তাহলে যেহেতু আমার অ্যালকিনে দেখা গেল, তাহলে কিন্তু আমরা বলতেই পারছি অ্যালকিন জ্যামিতিক সমানতা দেখায়। আমার পুরো সময় প্রায় শেষ হয়ে আসছে, তারপরেও দেখো আমি আমার জ্যামিতিক সমানতা এবং সিস ট্রান্স সমানতা প্রায় তোমাদেরকে কমপ্লিট করে ফেলেছি। আর জ্যামিতিক সমানতার শ্রেণী বিভাগ বলেছিলাম কি, একটা সিস সমাণু, একটা ট্রান্স সমাণু, সেম সাইড সেম গ্রুপ। আমি আবার বলছি, দেখো সেম সাইড সেম গ্রুপ আর সেম গ্রুপ অপোজিট সাইড। এটা ছিল সিস, এটা ছিল ট্রান্স। আবার দেখো এখানে আমরা বুঝেই ফেলেছি, তাই সিস দেখো একই গ্রুপ একই দিকে, সেম গ্রুপ সেম সাইড, ঠিক আছে। আমরা তারপরে ট্রান্সটা দেখি, এখানে দেখি দেখো ট্রান্স বা সিস সমাণু একই গ্রুপ বিপরীত দিকে, দেখো এখানে বিপরীত দিকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আরেকটা কথা বলি, আমি তোমাদের কয়েকজন বন্ধুর অনুরোধে বা তোমাদের ক্লাসটাকে, তোমাদের পড়ালেখাটাকে, সিলেবাসটাকে আরও একটু এগিয়ে নেওয়ার জন্য আমি শনি সোম বুধ তোমাদের সুবিধার্থে রাত 9টায় বা তোমাদের কথা চিন্তা করে তোমাদের সাথে আলাপ করে রাত 9টাতে একটু পড়ানোর ব্যবস্থা করেছি। এখানে অনলাইনে, কলেজ ফেজে নয়, একটা গুগল মিটের সাহায্যে তোমরা যদি পারো এইটা একটু দেখে নাও, তাহলে তোমাদের আরও একটু উপকার হবে, তোমাদের সিলেবাসটা কভার হবে, তোমরা এগোতে পারবে। আমি জানি না তোমরা এটাকে কিভাবে মনে করবে। গতদিন একটা গার্জিয়ান ফোন দিয়ে বলছিল এই সময় কেন, আসলে এই সময় কেন এটা তো তোমরাই ভালো জানো। যাক, আমাদের সময় আজকে প্রায় শেষ, আর 1-2 মিনিট আছে। দেখো এখানে একই সাথে সিস ট্রান্স সমান আমরা দেখিয়েছি, একই পাশে একই রকম আর কোনাকুনিভাবে আরেক রকম। তারপরে দেখো, তাহলে আমরা আজকে কিন্তু শিখলাম স্টেরিও সমানুতা কি, জ্যামিতিক সমানুতা কি, জ্যামিতিক সমানুতা কয় প্রকার, সেগুলো সিস সমাণু কি, ট্রান্স সমাণু কি। এখানে দেখতে পাচ্ছ এটা সেম গ্রুপ সেম সাইড, সেম গ্রুপ অপোজিট সাইড। আমি যা শিখেছি, অ্যালকিন আমাদের জ্যামিতিক সমানুতা দেখায় কেন, জ্যামিতিক সমানুতা লেখার নিয়ম এখানে দেওয়া আছে।
যে যদি আমরা ট্রান্স সমানু লিখি তাহলে সেম গ্রুপ অপোজিট সাইডে লিখবো, যদি আমরা সিস সমানু লিখি তাহলে সেম গ্রুপ একই পাশে লিখবো। এখানে দেখা আছে, দেখো এখানে মাঝখান থেকে একটা দাগ কাটা আছে, এই দাগ কাটে দিয়ে এখানে আমি এটা দিয়ে দিয়েছি। দেখো এখানে সেম গ্রুপ সেম সাইড আছে, সেম গ্রুপ অপোজিট সাইডে আছে। তোমাদের আরও দেখো আমাদের আছে আগামী ক্লাস আছে রবিবারে, ঠিক আমাদের রবিবারে ক্লাসটা সম্ভবত 10টায়, আমরা সেই সময় হাজির হয়ে যাব আমাদের ক্লাসে। তোমরা এই সমানুতাটা খুব সুন্দর করে করবে, দেখবে। আমরা তাহলে আজকে জ্যামিতিক সমানুতার সিস্টার সমানুতা দেখেই শেষ করতে চাচ্ছি। দেখো আর একটা কথা বলে যাই, যে জ্যামিতিক সমানুতা কখন হবে। দ্বিবন্ধন না থাকলে কিন্তু জ্যামিতিক সমানুতা হবে না। দ্বিবন্ধন থাকতে হবে, ঘূর্ণনে প্রতিবন্ধকতা থাকতে হবে। জ্যামিতিক সমানুতার সত্যটাই কিন্তু এইটা। আমরা জ্যামিতিক সমানুতার সেই সত্য করব আগামী দিন। এখানে দেখো এটা লেখা আছে, দেখো দ্বিবন্ধন দেওয়া আছে। যেহেতু দ্বিবন্ধন দেওয়া আছে, আমরা এখানে কিন্তু বুঝতেই পারছি আমাদের এটা জ্যামিতিক সমানুতা হবে, অর্থাৎ একটা সিস হবে, একটা ট্রান্স হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, ঘরে বসে থাকো। আমার মনে হয় তোমরা কিন্তু ঘরে থাকো না। যে উদ্দেশ্যে আমাদের ক্লাসটা অফ করানো আছে সেই উদ্দেশ্য তোমরা কিন্তু ঠিক রাখো না। এটা কিন্তু আমি জানি, আমি দেখছি, বুঝতে পারছি, সব কিছুই হচ্ছে। বলার কিছু নেই তোমাদের, কারণ তোমরা যদি নিজেরা ঘরে না থাকো তাহলে কোনো কিছু বলার থাকে না। আমি তোমাদেরকে আবার অনুরোধ করব, তোমরা সকলে ঘরে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। ঘরে থেকেই তোমাদের পড়াটাকে তোমরা একটু চালিয়ে নিয়ে একটা সঠিক পজিশনে তোমরা পৌঁছাও, এই কামনা করেই আমার আজকের ক্লাসের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। তোমরা ভালো থেকো।